আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। কিছুদিন পর একদিন কাছের একটা শহরে গিয়েছিল রক্তিম। কিছু কেনাকাটা করার ছিল ওর। তবে মার্কেটের সামনে যেতেই ওর কানে আসে রাস্তায় একটা দোকানের সামনে একটা ডোবারম্যান কুকুর খুব চেঁচামেচি করছে। রাস্তার যে মানুষই ওর সামনে গিয়ে দাঁড়াচ্ছে তাকেই কুকুরটি কামড়াতে যাচ্ছে। কুকুরটিকে দেখে রক্তিমের কি হলো ও বুঝল না। ও কোনো কিছু না ভেবেই কুকুরটার সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু ঠিক তৎক্ষণাৎ রক্তিমকে দেখে অদ্ভুতভাবে ডোবারম্যান কুকুরটি চুপ করে গেল। তারপর লেজটা দুপায়ের ফাঁকে ঢুকিয়ে বসে পড়ল মাটিতে। ডোবারম্যানের মালিক সঙ্গে সঙ্গে ভিড়ের ভিতর থেকে ছুটে এসে দাঁড়ায় রক্তিমের সামনে। তিনি ভীষণ হাঁফাচ্ছেন। কিছুক্ষণ পর রক্তিমের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, ব্রুনো 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 আপনাকে দেখে শান্ত হয়ে গেল, কিন্তু কিভাবে? বেশ কয়েকদিন ও কাউকে দেখেই মানছিল না, রাস্তায় কাউকে দেখলেই চেঁচায়, কিন্তু আপনাকে দেখেও শান্ত হয়ে গেল কিভাবে? কিন্তু এর উত্তর রক্তিমেরও জানা নেই। রক্তিমও জানতো না কি যে হলো, কেন হলো। তবে রক্তিম বুঝল হঠাৎ করেই ওর জীবনী শক্তি বেড়ে গিয়েছে অনেকটাই। রক্তিম ডাক্তারের কাছে গিয়ে আবার টেস্ট করালো। তবে রিপোর্ট দেখে ওর সাথে হাসপাতালের ডাক্তাররা পর্যন্ত চমকে উঠল। রক্তিমের শরীরে আর এক ফোঁটা কোনো রোগ নেই। আচমকাতেই হোক বা ভগবানের কোনো নিষ্ঠুর খেলাই হোক, রক্তিম আর এক ফোঁটা অসুস্থ নেই। ভীষণ খুশিতে ও ফিরে গেল বাড়িতে। কিন্তু ওর খুশির মুহূর্ত বেশিক্ষণ টিকল না। এরকম যে হবে যদি রক্তিম জানতে পারত। সেই রাতটাও ছিল পূর্ণিমার রাত। জঙ্গলে ঝর্ণার ধারে কাটানো সেই রাতের ঠিক 1 মাস পরের কথা। রক্তিম বাড়িতে বসে সবার সাথে ডিনার করে শুতে গেল। ভাই আর বোন দুজনেই সেই সময় মামা বাড়িতে গিয়েছিল। এক্সামসের পর ওদের ছুটি ছিল কয়েকদিন। মা বাবা খেতে বসে রক্তিমকে বিয়ের জন্য তাড়া দিচ্ছিল। ওদের সাথে কথা বলতে বলতে রক্তিমও বলে উঠল, ঠিক আছে, তাহলে তোমরা দেখো আমার জন্য মেয়ে। রাত তখন ঠিক 12টা। হঠাৎ রক্তিম বুঝল ওর শরীরের মধ্যে আবার এক অস্বস্তি শুরু হয়েছে। ওর সারা শরীর যেন ভেতর থেকে পুড়ে যাচ্ছে। রক্তিম প্রচন্ড ব্যথায় বিকট এক হুঙ্কার দিয়ে চেঁচিয়ে উঠল। কেউ যেন রক্তিমকে ভীষণ জোরে বিছানা থেকে ছিটকে ফেলে দিল নিচে। ও টলমলো পায়ে উঠে দাঁড়াতে গিয়ে আয়নায় নিজেকে দেখতে পেল, কিন্তু রক্তিমের চোখে যা পড়ল তা দেখে রক্তিম ভীষণ ভয় পেয়ে গেল। রক্তিম দেখতে পাচ্ছে ওর কান দুটো কিরকম বড় হয়ে উঠেছে, জঙ্গলে দেখা ঠিক সেই নেকড়েটার মতন। চোখ দুটো হয়ে উঠেছে ঘন হলুদ, আর চোখের মণিটা টকটকে লাল। গায়ের জামা ছিঁড়ে গিয়ে ও সারা শরীরে দেখা দিল মাংসপেশি। পেটের ওপরে জেগে উঠেছে অনেকগুলো মাসল। হাত কাঁধ ফুলে উঠেছে। মুখটাও কিরকম একটা ছুচলো হয়ে গিয়েছে। নাকের 2 পাশ দিয়ে বেরিয়ে এসেছে বেশ কয়েকটা লোম। হাতের চেটো পায়ের পাতা সেগুলো ফুলে উঠেছে, কিরকম স্পঞ্জের মতো হয়ে উঠেছে ওগুলো। ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে এসেছে ধারালো 2খানি ছুঁচুলো সদন্ত। রক্তিম বুঝল প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ওর শরীরে। ভয়ে আতঙ্কে রক্তিম আয়নার ওপরে একটা জোরে ঘা মারল।
তবে সঙ্গে সঙ্গে পুরো দেওয়াল ভেঙে পড়ে গেল পিছনের দিকে। রক্তিমের মা বাইরের ঘর থেকে ছুটে আসেন, ওর সামনে এসে দাঁড়ান। উনিও রক্তিমকে এমন অবস্থায় দেখে ভীষণ ভয় পেয়ে যান। চিৎকার করে ওঠেন তিনি। রক্তিম আচমকায় ওর হাতের থাবা দিয়ে মায়ের গলা ধরে টেনে আনে। তারপর মায়ের মুখটা নিজের সামনে আনতেই রক্তিমের বাবা পেছন থেকে ওর ভাইয়ের ব্যাট নিয়ে এসে মারতে শুরু করে রক্তিমের পিঠে। তবে ওর কিছুই হয় না, উপরন্তু ব্যাটটাই যায় ভেঙে। রক্তিম সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে বাবাকে এক ধাক্কা দিল। বাবা অন্যদিকে দেওয়ালে উড়ে গিয়ে পড়েন। তারপর ও ঘুরে তাকালো ওর মায়ের চোখের দিকে। ভীত একজোড়া চোখ তাকিয়ে আছে ওর দিকে। রক্তিমের তখন মাথার কিছু ঠিক নেই। রক্ত মাংসের নেশায় রক্তিম জোরে টিপে ধরে মায়ের গলাটা। ছটফট করতে করতে মা ওর হাতের মুঠোতে শেষ হয়ে যায়। মায়ের মৃত শরীরটা মেঝেতে ফেলে রক্তিম হাতের দুই থাবা দিয়ে দুভাগ করে দেয় শরীরটা। তারপর চেটে চেটে খায় রক্ত, মাংস চিবোতে থাকে। বাবা ততক্ষণে কোনো রকমে বাইরের ঘরে গিয়ে পুলিশকে ফোন করে। পুলিশ ভ্যানের আওয়াজে রক্তিম চমকে ওঠে, বাবাকে দেখতে পায়। তারপর অন্ধ রাগে ধেয়ে যায় বাবার দিকে। কিন্তু ততক্ষণে পুলিশগুলো রক্তিমকে দেখে ফায়ার করা শুরু করে দিয়েছে। রক্তিম কোনোভাবে পাশের দরজা ভেঙে বেরিয়ে যায় বাইরে। পুলিশদের অগ্রাহ্য করে রক্তিম বড় বড় কয়েকটা লাফ দিয়ে চলে যায় জঙ্গলে। জঙ্গলে পৌঁছে সারা রাত অন্ধ রাগে ও ভাঙতে থাকে গাছপালা। সারা রাত দাপাদাপি করার পর পরের দিন সকালে আবার রক্তিম আগের মতো হয়ে ওঠে। কিন্তু গত রাতের কথা মাথায় আসার পরে রক্তিম কান্নায় ভেঙে পড়ে। ও নিজের হাতে মাকে, ওর পৃথিবীর সব থেকে আপন জনকে শেষ করে ফেলেছে। তারপর সেই মা যে রক্তিমকে জন্ম দিয়েছে, ওকে পৃথিবীতে নিয়ে এসেছে, তাকেই চিবিয়ে খেয়ে ওর খিদে মিটিয়েছে। ও কি সত্যি মানুষ? না না, ও আর মানুষ নয়। রক্তিম একটা ওয়্যারউলফ। হ্যাঁ, সেদিনের সেই নেকড়েটার আক্রমণে আর সেই ফাঙ্গাল ইনফেকশনের জেরে ও হয়ে উঠেছে একটা নেকড়ে মানব। আজও প্রতি পূর্ণিমার রাতে ও মানুষ থেকে একটা ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হয়। সেই সময় কাছের মানুষজনকে যাতে ক্ষতি করতে না পারে, রক্তিম পালিয়ে পালিয়ে বেড়ায় ওই 3 দিন। ও সুস্থ অবস্থায় অনেক পড়াশোনা করেছে এই বিষয়। রক্তিম জেনেছে ওয়্যারউলফ নিয়ে। এটা কোনো রোগ বা কোনো অভিশাপ নয়, রক্তিমের কাছে এক আশীর্বাদের মতো। অন্য মানুষের থেকে রক্তিম অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ক্ষিপ্ত। ওর বয়সও খুব ধীরে ধীরে বাড়ে। যেখানে মানুষের প্রতি বছরে বয়স বাড়ে, সেখানে রক্তিমের বাড়ে 8 কি 9 বছরে একবার। যে কোনো রকম আঘাত থেকে ওর কোনো অসুবিধা হয় না। খুব তাড়াতাড়ি রক্তিম সুস্থ হয়ে ওঠে। কোনো রকম ধারালো কিছু বা গোলাগুলিতে কিছুই হয় না ওর। তবে রক্তিম বুঝল, এই শক্তি ওর কাছে যতটাই না আশীর্বাদের, ততটাই সাধারণ মানুষের কাছে এক অভিশাপের মতো। প্রত্যেক পূর্ণিমায় রক্তিমের খিদে বাড়ে, রক্তের জন্য ও পাগল হয়ে ওঠে। তখন ওর রক্ত চাই, মাংস চাই। সেই জন্যই রক্তিম নিজেকে দেশ সেবায় নিয়োজিত করল। দেশের হয়ে ও কাজ শুরু করলো গোপনে। আর সেখানেই
সেখানেই হঠাৎ করে একটা ঘটনায় ওর জীবন পরিবর্তিত হয়ে যায়। প্রয়োজনীয় কিছু গোপন সিক্রেট কাগজ রক্তিম পাচার করে আনছিল গোপন একটা বাংকার থেকে। বাংকারটা ছিল বর্ডারে, চারিদিকে ঝকঝকে তারা, ঘন অন্ধকার রাত। সেদিনটাও ছিল পূর্ণিমা। রক্তিম তাড়াহুড়ো করছিল, রাতে 12টার আগেই বেরোতে চাইছিল ওখান থেকে। না হলে একবার যদি ও ওয়্যারউলফ হয়ে যায়, কি যে করবে সেটা ওর ওপর আর কিছু কন্ট্রোল থাকবে না। হয়তো ওই ডকুমেন্টগুলোই ছিঁড়ে ফেলতে পারে ও। তবে রক্তিমের পালানোর সময় শত্রুপক্ষের স্নাইপার কোনোভাবে বুঝতে পারে ওর কথা। দূর থেকে গুলি করে রক্তিমকে লক্ষ্য করে। রক্তিমের গুলি লাগতেই ও মাটিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ উঠে দাঁড়াতে পারে না ও। রক্তিম টেনে আনে গুলিটা জোর করে। তারপর ভালো করে ও গুলিটাকে আলোতে দেখতে থাকে। গুলির ওপরে সিলভার বা রূপো দিয়ে কিছু লেখা ছিল, আর এটাই হলো ওর সর্বনাশের কারণ। রক্তিমের মতো ওয়্যারউলফকে একমাত্র মারা যায় সিলভার বুলেট দিয়ে। রক্তিমের পাটা সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। তবুও রক্তিম যা হোক করে নিজেকে টেনে নিয়ে আসে গাড়িতে। গাড়ির পেছনে ডকুমেন্টগুলো রেখে ড্রাইভ করতে শুরু করে ও। তখন সময় রাত 11টা। নিজের আস্তানায় ফিরে এসে ডকুমেন্টগুলো রেখে রক্তিম তাড়াতাড়ি চলে যায় অনেক দূরে, মরুভূমির মাঝে। কারণ রাত 12টায় রক্তিম আবার হয়ে ওঠে একটা ভয়ঙ্কর ওয়্যারউলফ। ওর সারা শরীর পরিবর্তিত হয়ে যায়, কিন্তু রক্তিমের ওই পা যেটায় গুলি লেগেছিল সেটা একই রকম মানুষের মতো থেকে যায়। হঠাৎ করে নিজেকে কেমন দুর্বল মনে হতে শুরু হয় রক্তিমের। তবে এখনো ওর ক্ষমতা একজন মানুষের থেকে অনেক বেশি। কিন্তু রক্তিম নিজে জানতো এবারও ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, সাধারণ এক মানুষের মতো। কারণ ওর রক্তে মিশে গেছে সিলভারের গুঁড়ো। সেটা রক্তিমকে খুব ধীরে ধীরে শেষ করে দেবে। নিজের ভবিষ্যৎকে মেনে নিয়ে রক্তিম স্পেশাল সার্ভিস থেকে বেরিয়ে আসে। শেষ হওয়ার আগে রক্তিমকে আরো একটা কাজ সম্পূর্ণ করতেই হবে, যেটা হয়তো আরো অনেক আগেই করা উচিত ছিল ওর। কিন্তু তখন দেশের জন্য কাজটাকে প্রাধান্য দিয়ে ফেলেছিল। বেশ কিছুদিন আগে একদিন রাতে রক্তিমের ভাই আর তার কিছুদিন পরে ওর বোন দুজনেই নিখোঁজ হয়ে গিয়েছিল। মাকে যে রাতে রক্তিম শেষ করে চলে গিয়েছিল, তারপর থেকে রক্তিম পুলিশের ভয়ে দূরে দূরেই থাকত। তবে ওকে নজর রাখতে হতো বাড়ির ওপরে, ভাই বোনের ওপরে। মা মরা একটা ছেলে মেয়ে নিখোঁজ, পুলিশের কোনো দায় ছিল না ওদের খোঁজার। রক্তিম নিজেই রাতের অন্ধকারে খোঁজা শুরু করেছিল ওদের। তবে দুজনকেই পরে রক্তিম খুঁজে পায় বটে, কিন্তু মৃত অবস্থায়। ওদের দুজনের ঘাড়ের কাছে ছিল দাঁতের দাগ। কেউ যেন ওদের সারা শরীরের সব রক্ত শুষে নিয়েছে। রক্তিম বুঝল এ কোনো সাধারণ মানুষের কাজ না, বা কোনো সাপখোপেরও কাজ না। তবে শহরে কি ভ্যাম্পায়ার এসেছে? এরকম হয়? রক্তিম বুঝল কেন হবে না। যদি ও একটা ওয়্যারউলফ হতে পারে, তাহলে ভ্যাম্পায়ার কেন নয়? কিন্তু রক্তিমের ভাই বোন, ওরা কি দোষ করেছিল? রক্তিমের রাগ হতে থাকে নিজের ওপরে, ঘৃণা হতে থাকে ওর নিজের মতো সেই সব অতি প্রাকৃত শক্তির ওপরে। রক্তিম ওদের শরীরের ওপরে হাত রেখে প্রতিজ্ঞা করেছিল, শহর থেকে সব ভ্যাম্পায়ারদের শেষ করে দেব আমি। তোদের মৃত্যুর বদলা আমি নিয়েই ছাড়ব।
গোপনে অনেক রিসার্চ করতে থাকে রক্তিম। ইন্টারনেট ঘেঁটে পুঁথি পড়েও জানতে পারে ভ্যাম্পায়াররা আসলে মৃত। রক্তিম বেশ চিন্তায় পড়ল, যে বা যারা মৃত তাদেরও মারবে কি করে। তবে ও দেখল তারও বিধান দেওয়া হয়েছে। দিনের বেলায় বা যে কোনো শুভ শক্তির সাহায্যে, যেমন যিশুর ক্রস বা ঈশ্বরের কোনো শুভ চিহ্ন দিয়ে ওদেরকে মারা সম্ভব। এছাড়া ওরা একরকম অমর। অনেক জায়গাতে রসুনের ব্যবহার করতে বলা হয়েছে। রক্তিম ঠিক মেনে নিতে পারল না সেটাকে। সূর্যের আলোতে ওদেরকে নিশ্চিহ্ন করাটাই রক্তিমের সব থেকে ভালো মনে হলো। এর মধ্যে রক্তিম নিজের মনের জোরে নিজের শক্তিকে কন্ট্রোল করতে পেরেছে। এখন রক্তিম না চাইলে পূর্ণিমার রাতে ও আর সম্পূর্ণভাবে ওয়্যারউলফে পরিণত হয় না। সব শক্তি গুপ্ত থাকে ওর মধ্যেই, কিন্তু ও নিজে না চাইলে সম্পূর্ণভাবে নিজে রূপান্তরিত হয় না। সিক্রেট সার্ভিসে থাকার জন্য বেশ কিছু অস্ত্র পেয়েছিল রক্তিম। তাদের ভিতর কিছু কিছু অস্ত্র ও নিজের কাছে রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। এখন রক্তিম থাকে শহরের শেষ প্রান্তে, জঙ্গলের ধারে। প্রতি রাতে রক্তিম জঙ্গলে ঘুরে বেড়ায়। যত চোরা কারবারিদের দল আছে তাদের বিরুদ্ধে রক্তিম একা লড়তে থাকে। বাকি জীবজন্তু ওকে পছন্দ করে খুব। মানুষের সাথে খুব একটা আর মেশে নাও। সেই ছোট 2 কামরার বাড়িতে রক্তিম নিজের সব অস্ত্র সাজিয়ে রেখেছে। এর মধ্যে ওর সব থেকে প্রিয় অস্ত্র ছিল লুকোনো ব্লেড। হাতের তালুর ফাঁকে লুকোনো এই ব্লেড দিয়ে নিস্তব্ধে কতবার যে ও কত শত্রুকে মেরেছে তার কোনো হিসেব নেই। সেই অস্ত্রটাই রক্তিম কাজে লাগাবে ঠিক করল। লুকোনো ব্লেডের দুদিকে খোদাই করল ক্রস। সেটাকে সূর্যের আলোতে রেখে পোড়ালো অনেক দিন ধরে। ব্লেডের মধ্যে রক্তিম কিছু সোলার ব্যাটারি বসালো সূর্যের তেজ ওর মধ্যে ভরার জন্য। যখন পুরোপুরি ওই ব্লেড চার্জ হয়ে যেত, রক্তিম সেটা নিয়ে বেরিয়ে পড়তো রাতের অন্ধকারে। খুঁজতো সেই শয়তানগুলোকে, সেই রক্তচোষার দলকে। এক পূর্ণিমার রাতে একটা বস্তির কাছে রক্তিম দেখা পেল একজনের। তখন রাত প্রায় 12:30। সেই রক্তচোষা ঘোরাফেরা করছিল। রক্তিম চুপ করে দাঁড়িয়েছিল এক পাশে। ইচ্ছে করে মাতালের মতো আচরণ করছিল। সেই ফাঁদেই পা দিল ভ্যাম্পায়ারটা। নিঃশব্দে ওপর থেকে নেমে এসে পেছন থেকে জড়িয়ে ধরে রক্তিমকে। তারপর রক্তিমের কাঁধে মুখ দিয়ে দাঁত বার করে বসাতে যাবে, ঠিক তখনই তার দিকে ঘুরে রক্তিম ওর বুকের ওপরে লুকোনো ব্লেড দিয়ে বসিয়ে দেয়। এক বিকট চিৎকার করে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সে। রক্তিম হেসে ওঠে। ভ্যাম্পায়ার চেঁচিয়ে ওঠে, এটা এটা কি? এটা কি? এটা দিয়ে আমাকে মারবি তুই? তার আগে আগে আমি তোর সব রক্ত। তবে তার পুরো কথা শেষ হওয়ার আগেই জমিয়ে রাখা সূর্যের আলোর তেজে পুড়তে থাকে ভ্যাম্পায়ারটা রক্তিমের সামনে। প্রথমে সে অবাক হয়ে যায়, পরে ভয়ে আতঙ্কে চেঁচিয়ে ওঠে, পালাতে যায়, কিন্তু রক্তিমের হাত থেকে তার কোনো নিস্তার নেই। একটু পরে রক্তিমের সামনে ধীরে ধীরে পুড়ে যায় সেই ভ্যাম্পায়ার। সেই থেকে রক্তিম ধীরে ধীরে প্রতি পূর্ণিমার রাতে একটা একটা করে ভ্যাম্পায়ারকে মারতে থাকে, ধ্বংস করতে থাকে ওদের প্রজাতি। তবে এই পৃথিবীতে 150 বছর অতিক্রম করার পরেও ভ্যাম্পায়ারদের পুরোপুরি শেষ করতে পারেনি রক্তিম। এখন ওরও বেশ বয়স হয়েছে, মানুষের হিসেবে 150 বছর বা আরো বেশি, কিন্তু ওর নিজের বয়স এখন প্রায় 70। মাথার চুল সব সাদা হয়েছে,
আগের থেকে অনেক দুর্বল হয়েছে রক্তিম। পাটা এখন বেশ কষ্ট দেয় ওকে মাঝে মাঝে। তবু রক্তিমকে এখনো আরো একজনকে মারতেই হবে, এই ভ্যাম্পায়ার গোষ্ঠীর লিডার। ভ্যাম্পায়ারদের একজন লিডার আছে এই শহরে, এখনো জীবিত আছে সে। তাকে রক্তিম এখনো খুঁজে পায়নি। হয়তো আজ রাতেই তার দেখা পাবেও। ডায়েরি বন্ধ করে উঠে দাঁড়ায় বৃদ্ধ রক্তিম। সেদিনের রাতটা অন্য রাতগুলোর থেকে ছিল অনেক আলাদা। পূর্ণিমার চাঁদ সেদিন ছিল আরো বড়, আরো এসেছিল পৃথিবীর সব থেকে কাছে। খালি চোখেই দেখা যাচ্ছিল তাদের কালো গর্তগুলো। সেদিন চাঁদ, শনি, মঙ্গল আর পৃথিবী সবাই ছিল একই সরলরেখায়। ভোরে 3:30 থেকে 4টে পর্যন্ত থাকবে এই সময়। আর সেই সময়টাকে নিয়ে অনেকের মধ্যেই ছিল অনেক রকম উৎসাহ। কিন্তু চন্দ্রিমা অপেক্ষা করছিল এক অন্য কারণে। ও অপেক্ষা করছিল মুক্তির জন্য। এই জীবন থেকে ওর মুক্তি চাই। ও বেরিয়ে আসতে চাইছিল এই অভিশাপ থেকে। শহরের ঠিক বাইরে একটা জঙ্গলের মধ্যে একটি দুর্গম পাহাড়ের মাথার ওপরে রয়েছে বেশ কিছুটা সমতল ভূমি। সেখানেও ডেকেছে সৃজনকে। মানুষের জন্য আসা সেখানে খুব কঠিন। আর অনেকেই জানে না এই জায়গা সম্পর্কে। এই জায়গা থেকে একই সাথে সেই বিরল দৃশ্য দেখা যাবে খালি চোখে। চাঁদ, মঙ্গল আর শনি তিনটেই থাকবে একই রেখায়। আধ ঘন্টা ধরে এই অবস্থান থাকবে গ্রহ উপগ্রহের। ঠিক সেই সময়ে ওকে নিজের শরীর থেকে সব রক্ত বের করে দিতে হবে, নিজের গলা কেটে। আর তারপরে সূর্যের প্রথম কিরণ এসে যখন পড়বে ওর গায়ে, এই অভিশাপ থেকে হবে ওর মুক্তি। 700 বছরের প্রাচীন এক পুঁথি থেকে পড়ে চন্দ্রিমা জেনেছে এইসব। সৃজনকে কিছু বলেনি চন্দ্রিমা। ও হয়তো বুঝবে না এইসব। তবে ও ঠিক করে নিয়েছে কোনো রকম জোর করবে না চন্দ্রিমা ওর উপরে। সৃজন কিভাবে থাকবে সেটাও নিজের চিন্তাধারা। সেখানে চন্দ্রিমা হস্তক্ষেপ করতে চায় না। তবে তার আগে ও সৃজনের সাথে কথা বলতে চায়। কি বা কারা ওদের একে একে মারছে সেটা নিয়ে ভাবতে হবে ওদের। তবে আজ রাতের এই সময় যদি ও নিজেকে অভিশাপ মুক্ত না করতে পারে, তাহলে তাহলে হয়তো আরো 150 বছর অপেক্ষা করতে হবে ওকে, ওর মতো রক্ত চোষাদের। রাত তখন 2:30। বাইরে ঘন অন্ধকার। রাস্তায় কেউ নেই। শুনশান ফাঁকা রাস্তায় শুধু কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে বা ঝিমোচ্ছে। মাঝে মাঝে পুলিশের ভ্যানগুলো রাস্তা দিয়ে হুঁশ করে বেরিয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে দূর থেকে ভেসে আসা অ্যাম্বুলেন্সের সাইরেন। স্ট্রিট লাইটের হলুদ আলোতে রাস্তা আলোকিত। চাঁদ উঠেছে রাতের আকাশে। আর একটু পরেই আসবে সেই মহেন্দ্রক্ষণ। 36 তলার ওপরের ফ্ল্যাটে আলো জ্বলে ওঠে হঠাৎ করে। ধীরে ধীরে বারান্দায় বেরিয়ে আসে চন্দ্রিমা। চাঁদের দিকে তাকিয়ে হেসে নেয় একটু। বাইরে বেশ গরম, কোনো হাওয়া লাগছে না গায়ে। কোমরের কাছে ভোজালিটা নিয়ে ভালো করে গুঁজে নেয় চন্দ্রিমা। আর একবার পিছনে নিজের ফ্ল্যাটটা ভালো করে দেখে নেয়। একটু পরেই নতুন দিনের সাথে জন্ম হবে নতুন চন্দ্রিমার, মানুষ চন্দ্রিমার। বারান্দার রেলিংয়ের ওপরে উঠে পড়ে ও, ঝাঁপ দেয় ওখান থেকে। বেশ কিছুটা নামার পরে কাঁধ থেকে বেরিয়ে আসে দুটো ডানা। ডানা ঝাঁপিয়ে এগিয়ে চলে ও পাহাড়ের দিকে। সেই সময় নিচ থেকে দেখলে মনে হতো যেন কোনো এক বিশাল বড় বাঁদর উড়ে চলেছে। ঠিক সেই একই সময়ে বাড়ি থেকে বেরিয়ে আসে রক্তিম। 2 হাতের মধ্যেই রয়েছে লুকোনো ব্লেড, রয়েছে ক্রস, রয়েছে মা কালীর পায়ের জবা।
রয়েছে মসজিদ থেকে নিয়ে আসা সবুজ ধাগা, আর রয়েছে তীর ধনুক। তীরের ডগাতে লাগানো রয়েছে বিস্ফোরক। গাড়ি নিয়ে ধীরে ধীরে এগোতে থাকে পাহাড়ের দিকে রক্তিম। পাহাড়ের কাছে এসে গাড়ির ইঞ্জিন বন্ধ করে। সব অস্ত্র ভালোভাবে দেখে নিয়ে ধীরে ধীরে তাকায় চাঁদের দিকে। চাঁদের আলো এসে পড়ে ওর মুখে। ধীরে ধীরে নিজেকে পরিবর্তিত করতে থাকে রক্তিম নেকড়ে মানবে। দুপায়ের ওপরে ভর দিয়ে পাহাড় বেয়ে উঠতে থাকে। সৃজনকে অনেক চাপ দিয়ে এই জায়গার সন্ধান পেয়েছে। এখানে সৃজনের লিডার আজ রাতে আসবে। এই মহেন্দ্রক্ষণ নিশ্চয়ই সেও ব্যবহার করতে চাইবে আরো শক্তিশালী হয়ে ওঠার জন্য। ওদের জন্য রক্তিম আগের দিন বিকেলে এসে সব ব্যবস্থা করে গেছে। সব ঠিকভাবে চললে ওদের আজকে শেষ করে দেবে রক্তিম এই পৃথিবীর বুক থেকে। পাহাড়ের ওপরে সৃজনের সামনে দাঁড়িয়ে রয়েছে চন্দ্রিমা। দুজনের চোখ চাঁদের দিকে। আরো মিনিট 15 সময় আছে। চন্দ্রিমা ওপরের দিকে তাকিয়ে বলে ওঠে, সৃজন, কি মনে হয় তোমার আমাদের বাকি বন্ধুদের মেরে ফেলার পিছনে কার হাত রয়েছে? ভয়ে গলা শুকিয়ে আসে সৃজনের। ও বলে, আমি আমি কি করে জানবো? আমি তো সারাদিন ঘুমিয়ে, রাতে উঠি ঘুম থেকে। কে কিভাবে? তাই নাকি সৃজন? একটা গুরু গম্ভীর আওয়াজে দুজনেই চমকে ওঠে। তারপর তাকায় ওপর দিকে। চাঁদের আলোতে দেখতে পায় চন্দ্রিমা আর সৃজন। একটা বিশাল বড় ভ্যাম্পায়ার ওপর থেকে ওদের দেখছে। গোল চাঁদের মাঝে যেন দাঁড়িয়ে একটা কালো বড় বাদুড়। ধীরে ধীরে নেমে আসে সে ওদের সামনে। চন্দ্রিমা ভীষণ আশ্চর্য হয়, অবাক হয়ে উত্তেজিত হয়ে বলে, কাউন্ট, এতদিন পরে? চন্দ্রিমার দিকে হেসে তাকিয়ে চন্দ্রিমার হাত নিজের হাতে তুলে নিয়ে কাউন্ট বলে, তুমি জানতে চাইছিলে না চন্দ্রিমা, কে কি করে চলেছে আমাদের সাথে? তুমি কি সত্যিই জানো না? তোমারই চোখের সামনে একটা বিশ্বাসঘাতক ঘুরে বেড়াচ্ছে। এই 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 সৃজন, এই সৃজনই সব বলে দিয়েছে একটা ওয়্যারউলফকে। আমি অনেকদিন তোমার সামনে আসিনি, চেয়েছি আগেই আসতে, কিন্তু পারিনি, আর আজ আসতে বাধ্য হলাম। এই এই ওয়্যারউলফটা সারা পৃথিবীতে খুঁজে খুঁজে আমাদের সব ভাই বোন বন্ধু বান্ধবী সবাইকে মেরে চলেছে এক এক করে। আজ হয়তো এখানেও আসবে। কিন্তু সৃজন, কেন কেন করলে এটা? তুমি তো নিজের ইচ্ছেতেই বেছে নিয়েছো এই জীবন। ভয়ে কাঁপতে কাঁপতে কাউন্টের পায়ের সামনে বসে পড়ে সৃজন। আমার যে আর কোনো উপায় ছিল না। ওই ওই ওয়ারুলফটা আমার নাতনিকে শেষ করে দেবে বলেছিল। বলেছিল আমি যদি সাহায্য না করি আমার পুরো পরিবার ডিস্ট্রয় করে দেবে সে। পরিবার? কিসের পরিবার সৃজন? তুমি কি ভুলে গেছো তুমি নিজে কি? তুমি একটা ভ্যাম্পায়ার, তুমি মৃত, তোমার কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। আমরা শুধু অন্যের রক্ত চুষে বেঁচে আছি। আমাদের অনেক বেশি শক্তি। সাধারণ মানুষের মতো আমরা জন্ম নিই না, আমরা মরি না। আমরা সেই অর্থে অমর। সবাই শেষ হয়ে গেল, আমরা এই পৃথিবীতেই থাকবো বছরের পর বছর, যুগের পর যুগ। কেন ভুলে গেছো তুমি? চেঁচিয়ে ওঠে কাউন্ট। আই 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 হেট দিস অমরত্ন। চাই না এরকম ভাবে থাকতে। আমি কি করছি আমি অমর হয়ে? হ্যাঁ, আমি আমার ছেলে মেয়ের সাথে কথা বলতে পারি, আমার নাতনির হাত ধরে খেলতে পারি,
দিনের বেলায় অন্যদের মতন বাইরে বেরোতে পারি না, পারি না। আমার সব কিছুই আলাদা, কিন্তু আমি চাই না এভাবে থাকতে। আমি চাই সাধারণের মতোই ওদের মাঝে, ওদের সাথে থাকতে। যখন আমি হ্যাঁ বলেছিলাম, এই জীবনে আসবো বলেছিলাম, তখন আমি দুর্বল হয়ে পড়েছিলাম, আত্মহত্যা করতে যাচ্ছিলাম। কিন্তু ভুলেই গিয়েছিলাম, মানুষ হয়ে জন্মালে লড়াই করতে হবে প্রতি পদক্ষেপে। আর সেই লড়াইয়ের মধ্যেই আছে বেঁচে থাকার সার্থকতা। এইভাবে আমি আর পারছি না থাকতে। সৃজনের উত্তরে কাউন্ট রেগে ওঠে ভীষণভাবে। টুকরো টুকরো হয়ে যায় ওর শরীর, হাজারটা বাঁদুড়ে। সবাই উঠতে থাকে একসাথে সৃজনের মাথার ওপরে। চন্দ্রিমা কিছু বলার আগেই সবকটা বাঁদুড় একসাথে নেমে আসে সৃজনের ওপরে। 2 মিনিটের জন্য যেন একটা ঝড় বয়ে যায় চন্দ্রিমার সামনে। কিছু পরেই আবার কাউন্ট ফিরে আসো নিজের ভেসে। সেই সম্মোহন মাখানো হাসি নেই। চন্দ্রিমার দিকে তাকিয়ে সে বলে ওঠে, আর ভাবতে হবে না এই বিশ্বাসঘাতককে নিয়ে। চন্দ্রিমা তাকিয়ে দেখে সৃজন যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে শুধুই চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। ওর নিজের কোনো অস্তিত্ব নেই। কাউন্টের সারা মুখে লেগে রয়েছে রক্ত। কাউন্ট চন্দ্রিমার দিকে হাত বাড়িয়ে দেয়। চন্দ্রিমা ওর হাতের ওপরে হাত রাখতেই কাউন্ট বলে ওঠে, 3:30 বাজে চন্দ্রিমা। এই সময়টা একদম পারফেক্ট, সেটা জানো তুমি? এই সময় আজ এই পূর্ণ চন্দ্রকে সামনে রেখে ওর পূর্ণিমার আলোতে আমরা যদি একে অন্যের সাথে মিলিত হই, আমরা দিনের বেলাতেও বেরোতে পারবো অন্যদের মতো। আমরা তখন পুরোপুরি অমর হতে পারবো। কেউ কোনোভাবে আমাদের ধ্বংস করতে পারবে না। আমরাই হব নতুন পৃথিবীর ভগবান। কত ক্ষমতা আসবে আমাদের। আমরা সারা পৃথিবীর অধীশ্বর হয়ে উঠব। এসো চন্দ্রিমা, আমার কাছে এসো। চন্দ্রিমার মুখ নিজের মুখের কাছে টেনে নেয় কাউন্ট। দূর থেকে একটা লম্বা গাছের ডালে বসে দেখছিল রক্তিম এতক্ষণ পুরো ঘটনাটা। ওর প্রখর শ্রবণ শক্তি আর তীব্র ঘ্রাণ নেওয়ার ক্ষমতায় অনেকটাই দূরে বসে পর্যবেক্ষণ করে পুরো ঘটনাও বুঝতে পারে। নিজের মনেও বলে ওঠে, সৃজন, পারলাম না তোমাকে বাঁচাতে, ক্ষমা করো। তবে বাকি দুজনের মধ্যে লম্বা চেহারার ভ্যাম্পায়ারের নাম কাউন্ট, এটা আমি শুনতে পেয়েছি। আর ওকে দেখে সৃজন তার সঙ্গে ওই মেয়েটিও বসে পড়েছিল মাটির উপরে। এই কি তাহলে ওদের লিডার? কিন্তু প্রথমে তো মেয়েটির সাথেই তো সৃজনের সব কথা হচ্ছিল। কে তাহলে ওই লোকটি? লোকটি আবার মেয়েটিকে কাছে টেনে নিয়েছে, ওর ঠোঁটের ওপরে রেখেছে নিজের ঠোঁট। আর কি কি যেন বলছিল, অমর হয়ে যাবে। তাহলে তাহলে দিনের বেলাতেও অবলীলায় বেরোতে পারবে ওরা? এরকম হলে তো সর্বনাশ। তাহলে তো পুরো মানব জাতির সামনে ঘোর বিপদ। কিন্তু আমি থাকতে সেরকম তো কিছুই হবে না কাউন্ট। আমি তো হতে দেব না। একটা হাসি খেলে যায় রক্তিমের মুখে। চৌধুরীমা ঠিক সেই 150 বছর আগের মতোই নিজেকে কিছুতেই সামলাতে পারছে না, নিজেকে কিছুতেই পারছে না কন্ট্রোল করতে। নিজেই নিজেকে বলছে, আমি চাই না এই জীবন, আমি বাঁচতে চাই মানুষ হয়ে, মরতে চাই। কিন্তু কাউন্টের অমোঘ সম্মোহিনী শক্তির সামনে ও যেন মন্ত্রমুগ্ধ হয়ে এগিয়ে চলেছে ওর সাথে। ওরা গিয়ে বসে সমতল জায়গার ঠিক মাঝে। মাঝের এক জায়গাতে চাঁদের আলো এসে পড়েছে সরাসরি।
পূর্ণিমার সেই চাঁদের আলো হলুদ আর লাল মেশানো এক মায়াবী আলোর সৃষ্টি করেছে সেটা। সেখানে কাউন্ট বসে নিজের ওপরে টেনে নেয় চন্দ্রিমাকে। চন্দ্রিমার মুখ আর কাউন্টের মুখ সামনাসামনি। কাউন্ট নিজের ঠোঁট ফাঁক করে ধীরে ধীরে চন্দ্রিমার ঠোঁটের ওপরে রাখে। চন্দ্রিমার গায়ের জামা কাপড় খুলতে থাকে কাউন্ট। নিজের ওভারকোট খুলে নেয় ও। কাঁধের দুই দিক থেকে বেরিয়ে আসে প্রকাণ্ড দুটি ডানা। চন্দ্রিমার নগ্ন অনাবৃত স্তনের ভাঁজে ঢুকিয়ে নেয় নিজের মুখ। বাঁদিকে স্তনে নরম মাংসের ওপরে ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডের ওপরে হঠাৎ সজোরে দুদিক থেকে বেরিয়ে আসে দাঁত দুটো। তারপর কাউন্ট বসিয়ে দেয় চন্দ্রিমা স্তনে। চেঁচিয়ে ওঠে চন্দ্রিমা আকস্মিক এই আঘাতে। ঠিক সেই সময় পেছন থেকে প্রচন্ড গর্জন করে গাছের উঁচু লম্বা ডাল থেকে লাফ দিয়ে কাউন্টের ওপরে এসে পড়ে রক্তিম। দুটো লোমশা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে কাউন্টের ডানা দুটো। ফিনকি দিয়ে বেরিয়ে আসে রক্ত। কাউন্ট এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দেয় চন্দ্রিমাকে নিজের থেকে দূরে। রক্তিম কিছুটা পিছিয়ে গিয়ে কাউন্টকে কেন্দ্র করে চার পায়ে ঘুরতে থাকে। কাউন্ট উঠে দাঁড়ায় ধীরে ধীরে। দুপাশের দাঁত দিয়ে পড়ে চলেছে রক্ত টপ টপ করে। ও চেঁচিয়ে বলে ওঠে, ওয়্যারউলফ, তুই তুই আমাকে মারবি? হ্যাঁ, আমাকে এই পূর্ণিমার আলোতে? দেখ, তুই তুই আমার কিচ্ছু করতে পারবি না। দেখ। রক্তিমের চোখের সামনে কাউন্টের কাঁধ থেকে আবার গজিয়ে ওঠে দুটো ডানা। ও উড়ে আসতে যায় রক্তিমের দিকে। আর ঠিক সেই মুহূর্তে রক্তিম দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে দুটো পাথর ঘষা লাগিয়ে আগুন জ্বালিয়ে দেয় মাটির ওপরে। গতকাল বিকেলেও রক্তিম এসেছিল এইখানে। মাটির ওপরে ক্রস তৈরি করে সেটা জ্বলন্ত পদার্থ দিয়ে ভরিয়ে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়ে গেছিল রক্তিম। সেখানে আগুন লাগাতেই কাউন্টের চারদিকে জ্বলে ওঠে আগুন। সে আগুন দাউ দাউ করে জ্বলে তৈরি করে ক্রস। ক্রসের ঠিক মাঝে দাঁড়িয়ে কাউন্ট। কোনো দিকেই পারছে না নড়তে। অসহায় কাউন্ট চেঁচিয়ে ওঠে, চন্দ্রিমা, চন্দ্রিমা, হেল্প মি, হেল্প মি। শেষ করে দাও ওই ওয়্যারউলফকে। ওকে 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 শেষ করে দাও। হ্যাঁ, চন্দ্রিমা, চন্দ্রিমা, এটাও কি সম্ভব? চন্দ্রিমার নাম শুনে রক্তিম চমকে ওঠে। তাড়াতাড়ি ও ছুটে যায় চন্দ্রিমার দিকে। চন্দ্রিমার বুক থেকে তখনও ঝরে পড়ছে রক্ত। পাহাড়ের শুকনো জমি ওর রক্তে ভিজে লাল হয়ে উঠছে। চন্দ্রিমার পাশে কোনো রকমে বসে ও নিজের হাতের ধমনী কেটে ধরে সেটা চন্দ্রিমার মুখের সামনে। চন্দ্রিমা কোনো দিকে না তাকিয়ে কোনো কথা না ভেবে পান করতে থাকে সেই রক্ত। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে চন্দ্রিমা। ও চোখ খুলে দেখে সামনে বসে আছে রক্তিম। রক্তিমের চোখে জল। রক্তিম চন্দ্রিমাকে বলে, এখানেই চুপ করে বসো তুমি, বসো তুমি, আমি আসছি, এখনই আসছি। চন্দ্রিমা কিছু বোঝার আগেই ক্ষিপ্ত গতিতে রক্তিম আবার ওয়্যারউলফ হয়ে লাফ দিয়ে ঢুকে যায় আগুনের ক্রসের ভেতরে। কাউন্টকে দেখেই রেগে ঝাঁপিয়ে পড়ে রক্তিমের ওপরে। তোকেও আমি ছাড়বো না। বলতে বলতে ওর গলাতে দাঁত বসিয়ে দেয় কাউন্ট। হাসতে থাকে রক্তিম। এত বছর হয়ে গেল আর এটুকু জানিস না তুই? ভ্যাম্পায়ার যদি ওয়্যারউলফকে কামড়ায় তাতে কিছুই হয় না ওয়্যারউলফকে।
প্রচণ্ড এক ঘুষির জোরে ছিটকে পড়ে কাউন্ট আগুনের একদম পাশে। পবিত্র আগুনে পুড়ে যায় ওর একটা ডানা। রক্তিম আবার লাফ দিয়ে ওর সামনে এসে আর একটা ডানা ধরে টেনে আনে ওকে আগুনের সামনে, চেপে ধরে কাউন্টের পা সেই আগুনে। একটা পা সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার পরে হাতে লুকোনো ব্লেড দিয়ে কাউন্টের গলায় একের পর এক আঘাত করতে থাকে ও। সূর্যের তেজে শক্তিশালী সেই লুকোনো ব্লেডের আঘাতে পুড়ে যেতে থাকে কাউন্ট। নিজের কোলে তুলে নেয় রক্তিম কাউন্টকে। দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে মাথাটা ধরে মুচকে টেনে ছিঁড়ে ফেলে সেটাকে শরীর থেকে। চাঁদ সরে গিয়েছে পূবের আকাশে ধীরে ধীরে। এবার আস্তে আস্তে সূর্য উঠে আসছে। উঁচু করে কাউন্টকে ধরে রক্তিম। ও টেনে নিয়ে আসে সেই শরীর সূর্যের আলোর দিকে। চোখের সামনে পুড়ে যায় কাউন্টের শরীর। হঠাৎ একটা আর্তনাদে পেছনে ঘুরে তাকায় রক্তিম। দিনের আলোতে ও নিজেও আবার মানুষের মতোই হয়ে গেছে। ও তাড়াতাড়ি ছুটে আসে চন্দ্রিমার কাছে। চন্দ্রিমাও ধীরে ধীরে পুড়ছে। পোড়ার দাগ দেখা যাচ্ছে ওর শরীরে। ও তাড়াতাড়ি চন্দ্রিমাকে টেনে নিয়ে আসে পাহাড়ের একটা গুহার মধ্যে। চন্দ্রিমা ধীরে ধীরে স্বাভাবিক হয়। সামনে রক্তিমকে দেখে জড়িয়ে ধরে ও রক্তিমকে। তারপর ধীরে ধীরে বলে, আমি আমি চাইনি কোনোদিন এই অভিশাপ। আর আজ যখন আমি এটা থেকে মুক্তি পেতে এলাম, তখন ওই কাউন্ট ও এসে সব গোলমাল করে দিল। আমাকে আমাকে আবার অপেক্ষা করতে হবে, আরো 150 বছরের অপেক্ষা। কিন্তু কিন্তু তুমি তুমি কেমন করে হলে এরকম? সব বলে রক্তিম চন্দ্রিমাকে। ওদের কথায় কথায় ধীরে ধীরে ভোর থেকে সকাল গড়িয়ে দুপুর নামলো। সূর্য তখন মধ্য গগনে। চন্দ্রিমা ঘুমিয়ে পড়েছে। ওর মাথা নিজের কোলে রেখে পাথরের গায়ে হেলান দিয়ে বসে থাকে রক্তিম। তবে হঠাৎ রক্তিম চন্দ্রিমাকে ডাকে। ও উঠে বসতে ওকে বলে, আমিও মুক্তি চাই চন্দ্রিমা। তুমি তুমি আমাকে মুক্তি দাও। মানে কি বলছো তুমি? আমি তোমাদের মতো এতদিন বেঁচে থাকতে পারবো না। আর কি হবে এইভাবে বেঁচে থেকে? কি ভবিষ্যৎ? শুধুই অন্যের সর্বনাশ করে গেলাম। নিজের হাতে নিজের মাকেও মারলাম। তুমিও না জেনেই আমার ভাই বোনকে মারলে। আমি তো তোমাকেই ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলাম। তখন যদিও জানতাম না তোমার পরিচয়। এইভাবে আরও কত লোকজনকে হয়তো আমরা মেরেছি। কত ঘর সংসার পরিবার নষ্ট করেছি। আমাদের অপরাধের কোনো শাস্তি হয় না চন্দ্রিমা। আর তোমরা কি সত্যিই অমরত্ব পাবে এইভাবে অনাচার করে? এত মানুষ শুধুই ভয় পাবে তোমাদের। কোনো শ্রদ্ধা থাকবে না তোমাদের প্রতি। আর যখন জানতে পারবে প্রকৃত স্বরূপ, তখন শেষ করে দেবে ওরা তোমাদের সবাইকে। সবার জন্য ভালো কাজ, মানব কল্যাণ। চন্দ্রিমা এগিয়ে আসে রক্তিমের কাছে। তারপর চুপচাপ রক্তিমের বুকে মাথা রেখে বলে, আমি জানি গো, আর সেই জন্যই তো আমি এসেছিলাম এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে বাঁচতে, মানুষের মতো করে। কিন্তু পারলাম আর কই। তাহলে তুমি আমার হাতে হাত দাও, বেরিয়ে এসো আমার সাথে। আমরা দুজনকে মুক্তি দেব। ওই গুহার ভিতরে গিয়ে দেখো, একটা বাক্স আছে। ওর মধ্যে রয়েছে একটা সিলভারের তৈরি করা চাকু। ওটা তুমি আমার বুকে বসিয়ে দাও। ওটাতেই আমার মরণ লুকিয়ে আছে। আর তুমি আমার হাতে হাত রেখে বেরিয়ে চলো বাইরে।
মানুষ হয়ে একসাথে থাকতে পারিনি তো কি হয়েছে? মৃত্যুর পরে হয়তো আমরা একসাথে প্রেমে আনন্দে থাকবো। চন্দ্রিমা কিছু না বলে ভেতরের বাক্স থেকে বের করে আনে চাকু। তারপর সেটাকে সজোরে বসিয়ে দেয় রক্তিমের বুকে। পেছোতে থাকে চন্দ্রিমা গুহার আরো গভীরের দিকে। হেসে ওঠে জোরে জোরে। কি ভেবেছো তুমি? এইভাবে আমাকে মারবে তুমি? না না, এখন আমি একমাত্র একা। আমি আমার সাম্রাজ্য তৈরি করব এই জগতে। আমার রক্ত চোষার দল তৈরি করব। আহত রক্তিমের চোখ দুটো জ্বলে ওঠে ধক ধক করে। এক লাফে চন্দ্রিমার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে সে। ওর হাত টেনে ধরে, দৌড়ে ওকে কাঁধে বসিয়ে নিয়ে আসে বাইরে। প্রখর সূর্যের আলোর মাঝে সেকেন্ডের মধ্যে চন্দ্রিমা পুড়ে ছাই হয়ে মিশে যায় হাওয়ার মধ্যে। কান্নায় ভেঙে পড়ে রক্তিম। কেন এরকম করলো চন্দ্রিমা? কেন? ক্ষমতাটাই কি সব? কখনো কখনো ক্ষমতা, লোভ ছেড়ে সবাই ভালোর জন্য ভাবতে হয়, তাহলেই তো সার্বিক উন্নতি। সিলভারের তৈরি চাকুটা আরো জোরে চেপে বসে রক্তিমের বুকের উপরে। একটু পরে রক্তিম নিজেও ঢলে পড়ে মৃত্যুর মুখে।